আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি কথা বলবো বর্তমান সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে। বিশেষত যদি আমি বলি, এই জুলাই বিপ্লবকে যে আন্দোলনে মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, এই বিষয়ে যে তথ্যপাত্য নেওয়ার জন্য জাতিসংঘকে দুইবার আহ্বান করা হয়েছে। তারা দুইবার এসেছে, আসার পরে তারা কিছু সাহায্য সুবিধা চেয়েছে, কিছু এভিডেন্স চেয়েছে, কিন্তু তাদেরকে সেগুলি সম্পূর্ণভাবে প্রদান করা হয় নাই, যে কারণে তারা যথাযথ সময়ে সেই প্রতিবেদনটা জমা দিতে পারেনি। তো এই বিষয়টা আমি মূলত আজকে একটি রিপোর্ট পড়ব, তারপরে যদি দু একটি কথা মনে হয় বলবো। আমি সমকালের একটি রিপোর্টে যাচ্ছি, 22শে ডিসেম্বর 2024। ওরা নিউজ করেছে। তো অন্তর্বর্তী সরকারের আহ্বানে দুদফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্ট ছাত্র জনতার উপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে, তবে সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় নির্দিষ্ট সময়ে তারা প্রতিবেদন দিতে পারেনি বলে জানিয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সমকালকে জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায়। বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে, যা মোটেও কাম্য নয়। এ কারণে অনুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না। অবশ্য নতুন করে জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে। পূর্ণাঙ্গ তথ্যপাত্র না পাওয়ায় প্রতিবেদনও অসম্পূর্ণ হবে বলে জানান তিনি। অর্থাৎ প্রতিবেদনটা সম্পন্ন করতে পারবেন না তারা। চাহিদা অনুযায়ী জাতিসংঘকে তথ্য দিতে কিছুটা দেরি হয়েছে স্বীকার করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান। তিনি সমকালকে বলেন, তথ্যানুসন্ধান মিশনের চাহিদা ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগ থেকে যেসব তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেগুলো জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ে দেওয়া হয়েছে। জানা যায়, তথ্যানুসন্ধানী দল জাতিসংঘের স্বীকৃতি পদ্ধতি মেনে তদন্ত কার্যক্রম চালায়, আন্তর্জাতিক মানবাধিকার ও অন্যান্য আইনি প্রক্রিয়াও অনুসরণ করে। যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবে তার সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে। বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত নৃশংস ঘটনার মূল উৎস বিশ্লেষণ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করে ডিসেম্বরের শুরুতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে চেয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিনিধি দল, কিন্তু তা হয়নি। এখন তারা জানুয়ারির মাঝামাঝি প্রতিবেদন জমার লক্ষ্যে কাজ করছে। সংশ্লিষ্টরা জানায়, সরকারের আমন্ত্রণে আগস্টের শেষ দিকে প্রাথমিক অনুসন্ধানে ঢাকায় আসেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনের টিম, 3 সদস্য। তারা কিভাবে কাজ করবেন, কি সহযোগিতা লাগবে তা সরকারকে জানান। একই সঙ্গে বাংলাদেশের চাহিদা সম্পর্কে জেনে অনুসন্ধানের প্রক্রিয়া নিয়ে আলোচনা সারে। এরপর মূল তদন্ত দল ঢাকায় আসে সেপ্টেম্বরে। 4 সপ্তাহ বিভিন্ন জেলা সফর করে মাঠ পর্যায়ে তথ্যপাত্র নিয়ে ফিরে যায়। অনুসন্ধানে সংশ্লিষ্ট জাতিসংঘের এক কর্মকর্তা বলেন, ঢাকার পক্ষ থেকে তদন্তের স্বার্থে সব ধরনের নথি যাচাই করার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবতা হলো চাহিদা অনুযায়ী নথি মেলেনি। বাংলাদেশ সরকার তথ্য দিয়েছে ঠিক, তবে তা আংশিক। জুলাই ও আগস্টে ছাত্র জনতার উপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিষয়ে তথ্য চেয়ে তেমন সাড়া পাওয়া যায়নি। বিষয়টা একটু মনে রাখবেন। গত 24শে অক্টোবর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিয়ে তথ্যপাত্র চায়। প্রথমবার 12ই সেপ্টেম্বর তথ্য অনুসন্ধান দল সরকারকে 30শে সেপ্টেম্বরের মধ্যে তথ্য দিতে বলেছিল, কিন্তু সরকার তা পারেনি। পরে অক্টোবরের আবারও চিঠিতে 4ই নভেম্বর সময় বেঁধে দেয়। এবারও ব্যর্থ হয় সরকার। অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, সম্প্রতি তারা জাতিসংঘকে তথ্য দিয়েছে, কিন্তু কবে তা বলতে রাজি হননি সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার পাশাপাশি একটি ভিতের উপর টিকে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার পাশাপাশি একটি ভিতের উপর টিকে রয়েছে। জুলাই আগস্টে বাহিনীগুলো যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে তা নিজ দেশের নাগরিকদের প্রতি সম্ভব ছিল না। ফলে সরবরাহ করা তথ্য বাহিনীগুলোর বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। সরকার মনে করছে, আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের তথ্য গেলে যেমন দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে,
তেমনি বাহিনীগুলো বিশ্বে নানা সমালোচনা ও হয়রানির মুখে পড়বে। অন্তর্বর্তী সরকারের নতুন করে দেশকে গড়ে তোলার কাজ ব্যাহত হবে। বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর নেতৃত্বের সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিকবার জাতিসংঘ দল অনুরোধ জানালেও সাড়া মেলেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশের কাছে 16 ধরনের তথ্য চেয়েছিল জাতিসংঘের তদন্ত দল। এর মধ্যে অন্যতম হলো 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কতজন নিহত আহত হয়েছেন এর তথ্য, নাম, তারিখ সহ শহর, লিঙ্গ, বয়স ও ধর্ম অনুযায়ী দিতে হবে। মৃত্যুর কারণও জানতে চায় তারা। নিরাপত্তা বাহিনীর কতজন সদস্য এ সময়ের মধ্যে নিহত আহত হয়েছেন তাও জানতে চেয়েছেন অনুসন্ধানটি দল। জুলাই আগস্টে সামরিক, আধা সামরিক ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে প্রতিনিধি দল। কোন শহরে কোন বাহিনীর ইউনিট, কারা সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে নথিসহ তথ্য চায়। এর পাশাপাশি কোন কোন ধরনের অস্ত্র গুলি ব্যবহার করা হয়েছে, ছাত্র জনতার বিরুদ্ধে হেলিকপ্টার, গাড়ি সহ প্রধান সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, কোথায় এগুলো মোতায়েন করা হয় তাও চেয়েছে। ছাত্র জনতার বিরুদ্ধে অভিযান পরিকল্পনা, বল প্রয়োগের মাত্রা এবং রুলস অফ এনগেজমেন্ট লিখিত, SMS অথবা মৌখিক নির্দেশের তথ্য চেয়েছে। কি পরিস্থিতিতে তথ্য ব্যবহারের আদেশ দেওয়া হয়েছে, অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়া হয়েছে তারও তথ্য চেয়েছে। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কোথায় রাখা হয়েছে, কারা আটক করেছিল, আটক জায়গার দায়িত্বে কারা ছিলেন তাও চেয়েছে জাতিসংঘ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ গঠন করা হয়েছিল এবং তার সত্যতা ও আইনি ভিত্তি জানতে চেয়েছে তথ্যানুসন্ধান দল। গ্রেফতারের ক্ষেত্রে এবং গ্রেফতারের পর কি ধরনের নির্দেশনা ছিল, আহতদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের জন্য কি নির্দেশনা ছিল, চিকিৎসকদের মৃত্যু সনদ দেওয়া সহ ময়না তদন্তের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃত্ব থেকে কি নির্দেশনা ছিল জানতে চায় জাতিসংঘ। জুলাই আগস্টের অপরাধকে কেন্দ্র করে বর্তমান কি ধরনের ফৌজদারি অপরাধের তদন্ত চলছে, তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়। কারা নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল, সহিংসতার নির্দেশ দিয়েছে কারা তারও তথ্য চেয়েছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রতিবেদনও চায় তথ্যানুসন্ধান দল। এছাড়া কারফিউ সংক্রান্ত প্রতিবেদন, সংখ্যালঘুদের উপরে আক্রমণ, নারী শিশু সহ যৌন নিপীড়ন, আন্দোলনকারী, রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিকদের উপরে নজরদারি, হুমকি ও ভয়ভীতি দেখানোর তথ্যের বিস্তারিত চেয়েছে জাতিসংঘ। তো এই হচ্ছে সমকালের রিপোর্ট। এখানে মূল যে পয়েন্ট আমি মনে রাখতে বলেছিলাম যে এখানে এক কর্মকর্তা বলেছেন যে আপনার পূর্ণাঙ্গ তথ্য দিলে তাহলে বাহিনীদের উপরে আন্তর্জাতিক একটা চাপ আসতে পারে, নিষেধাজ্ঞার ভয় আছে, সেই ক্ষেত্রে দেশ পরবর্তীতে পুনর্গঠন করা বা এদেরকে নিয়ে কাজ করা এটা অনেক কষ্টকর হয়ে যাবে। এই বিষয়টা আমি প্রথমত মানতে রাজি নই, কারণ কোনো বাহিনী স্বেচ্ছায় এই কাজগুলি করেনি এটা নিঃসন্দেহে বলা যাইতেই পারে। যেহেতু এখানে একটা জুলুমবাজ সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের নির্দেশে সবকিছু করেছে। সরাসরি যারা যারা জড়িত ছিল তাদের শাস্তি তো হতেই হবে, সেটা আন্তর্জাতিক মহলই করুক আর এই সরকারই করুক, সেই শাস্তি নিশ্চিত না হলে কিন্তু জুলাই বিপ্লবের আন্দোলন ব্যর্থ হবে। তো যদি তাদের শাস্তি আপনি নিশ্চিত করতেই চান তাহলে আন্তর্জাতিকভাবে তদন্তকারীদের সহায়তা করলে আমাদের সমস্যাটা কোথায়? কোনো বাহিনীর উপরে নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা নেই। কেন নেই? কারণ মূলত এটা আরো বেশি শক্তিশালী হতো। গত ফ্যাসিস্ট সরকার কি ধরনের নিপীড়ন করেছে, কি ধরনের জুলুম করেছে বা কি কি বাহিনীকে তারা ব্যবহার করেছে, কি কি অস্ত্র তারা ব্যবহার করেছে, এই বিষয়গুলি এস্টাবলিশ করা গেলে তাহলে আন্তর্জাতিক ভাবেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে যথাযথ আইনের আওতায় আনতে তারা সকলেই সহযোগিতা করতো এবং সকল থেকে আমরা সহযোগিতা চাইতে পারতাম এবং তাদের থেকে সহযোগিতা পেতামও। সেই পথটা আমরা নিজেরাই রুদ্ধ করে দিয়েছি। ইভেন এখন অবধি আমরা তাদের যেই কাজের গতি দেখতেছি খুবই স্লো, একেবারেই ধীর গতিতে। আদৌ তারা তাদের সঠিক বিচার করবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু তারা শেখ হাসিনা তো আগেই পালিয়েছে, এর পরবর্তীতে 600 জনের উপরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা মূলত মানুষের আন্দোলনের পরবর্তী তাদের জীবনের আশঙ্কা থেকে তারা সেনানিবাসগুলিতে আশ্রয় নিয়েছিল। এই সেনানিবাসে আশ্রয় নেওয়ার পরে
প্রথম প্রশ্ন ছিল সেনানিবাস যারা সেখানে ছিল দায়িত্বরত তারা জনগণকে আশ্রয় দেওয়ার কে, প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো তাদের সেখান থেকে এদেরকে নিরাপদে সরিয়ে দেওয়ার বা তাদেরকে ছেড়ে দেওয়ার রাইট এটা বা তাদেরকে কে দিয়েছে, কার সাথে তারা পরামর্শ করেছিল? ওই সময় কি তারাই সরকার চালাইতো, নাকি তারাই ক্ষমতায় ছিল? প্যারালাল কি তারা আরেকটা ইউনিট বা আরেকটা শক্তি তারা বাংলাদেশে দেখাইতে চায়? এই বিষয়টা অনেক প্রশ্ন সাপেক্ষ। তৃতীয়ত, এরপরে যাদেরকে ছেড়ে দেওয়া হলো সেই আওয়ামী লীগের সেই নেতা কর্মীরা কোথায়? তারা একে একে কাদের সহ সকলেই পলাতক। এদেরকে বিদেশে গমনে সহায়তা কারা করেছে? এই বাহিনীগুলি করেছে। এই বাহিনী যারা মূলত জুলাই বিপ্লবে গণহত্যার সাথে সরাসরি জড়িত, যাদের তথ্যপত্র আপনারা আন্তর্জাতিক মহলে দিতে চাচ্ছেন না, সেই তারাই কিন্তু আপনাদের এই দুশ্মন যাদেরকে বলতেছেন তাদেরকে কিন্তু পাচার করে দিছে। এখন এই পাচারের মধ্যে সরকারের কতটুকু দুর্বলতা রয়েছে সেই বিষয়টাও খতিয়ে দেখতে হবে। সরকার আদৌ তাদের বিচার করতে চায় কিনা, যদি বিচার করতে চায় তাহলে কেন এই সমস্ত রাঘব বোয়ালদেরকে গ্রেফতারের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো না, এই বিষয়টা আমাদের জানতে হবে। অতএব আমি সকলকে আহ্বান করব যে এই বিষয়গুলি আরো খতিয়ে দেখা দরকার। এই যে তথ্যটা পড়লাম এই তথ্যের উপরে ভিত্তি করে আপনাদের মূল্যায়ন অভিমত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আপনাদের কমেন্ট পরবর্তী আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আবারও কোনো কথা আলোচনা থাকলে আসব এবং আপনাদের মন্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।